আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করছি এই মুহূর্তে তোমরা যারা এই ক্লাসটি দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠের পর্ব 1-এ তোমাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে আমরা এই অধ্যায়টি একদম শুরু থেকে নিয়ে জীববিজ্ঞানের যে শাখাসমূহ রয়েছে সেই পর্যন্ত বিস্তারিত আলোচনা করব এবং ক্লাস শেষে আমি তোমাদেরকে কিছু প্র্যাকটিস প্রশ্নও দেব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। এখান থেকে একদম প্রথমেই খেয়াল করো, প্রথম লাইনে কি বলেছে? মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা। এই লাইনটি কিন্তু আমাদের পরীক্ষাতে যে বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ গুলো এসে থাকে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমরা প্রথম পেজ থেকে এই লাইনটি খুব ভালোভাবে মনে রাখবো। এরপর চলো নেক্সট দেখি কি বলেছে। জীববিজ্ঞানের ধারণা। তো এখানে বেসিক্যালি বলেছে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয় এবং যাদের জীবন নেই সেগুলোকে জড় বলা হয়। মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে। অর্থাৎ একদম ইনিশিয়ালি বিশ্বের সকল পদার্থকে আমরা জীবনের ভিত্তিতে এই দুটি ভাগে ভাগ করতে পারি। এরপর এখানে যে কথাগুলো আছে এগুলো শুধু তোমরা একবার করে রিডিং দিয়ে নেবে। এরপর আসে ইম্পর্টেন্ট জায়গায়। জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলা হয়। এটি গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস যার অর্থ জীবন এবং লগোস যার অর্থ জ্ঞান, এই দুটি শব্দের সংযোগের মাধ্যমে। তো এখান থেকে প্রশ্ন কি হতে পারে? যেমন জীববিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হয়? বায়োলজি। জীববিজ্ঞান কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে? বায়োস এবং লগোস। বায়োস এবং লগোস এই দুটি কি শব্দ? গ্রিক শব্দ। বায়োস অর্থ কি? জীবন। লগোস অর্থ কি? জ্ঞান। তো এইভাবে তোমরা যখন নিজেও পড়তে যাবে তোমরা এইভাবে করেই পড়বে, তাহলে পড়াটা তোমাদের বেশি ভালোভাবে মনে থাকবে। আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখতে চাই। যেহেতু আমরা জীববিজ্ঞান সম্পর্কে পড়ছি তাহলে এটি আমাদের জানা খুবই জরুরি। জীববিজ্ঞানের জনক কে? তো আমাদের জীববিজ্ঞানের জনক হচ্ছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এখান থেকে এই তথ্যটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এরপর চলো আমরা নেক্সট দেখি। জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালেই দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। শাখা দুটি কি? উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। এবার চলো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান সম্পর্কে তোমাদেরকে আরো দুটা তথ্য দেই। একটু আগে আমরা কি জেনে আসলাম? জীববিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। একইভাবে প্রাণী বিজ্ঞানের জনকও কিন্তু অ্যারিস্টটল। তো প্রাণী বিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। তবে উদ্ভিদ বিজ্ঞানের জনক কিন্তু অ্যারিস্টটল নন। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছেন থিওফ্রাস্টাস। তো এখান থেকে এই তথ্যটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এরপর দেখো কি বলেছে। যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এর পাঠ এখন আর চলবে না। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয়। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলা কিন্তু অণুজীব। আবার যখন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয় তখন জীববিজ্ঞানের ধরনভিত্তিক শাখা লাকসই হয় না। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। অর্থাৎ যখন আমরা এই জীব সম্পর্কে আরো বিশদভাবে জানতে চাবো তখন কিন্তু আমরা শুধু উদ্ভিদ এবং প্রাণী এই দুই ভাগে ভাগ করলে সকল জীবকে এর আওতায় আনতে পারবো না। এর জন্য কিন্তু তখন এই ধরনের ভিত্তিক শাখার লাকসই হয় না। তাই প্রয়োজনের তাগিদে বহু শাখায় ভাগ হয়েছে, বহু পর্বে এবং শ্রেণীতে আমরা ভাগ করেছি, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয়। অর্থাৎ জীববিজ্ঞানকেও ভৌত শাখা এবং ফলিত শাখা এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভৌত শাখা বলতে বোঝানো হয় যেখানে তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা
প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। অর্থাৎ যেখানে তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটাই মুখ্য বিষয় সেটা আমাদের ভৌত শাখা, আর যেখানে প্রয়োগটাই বড় সেটা হচ্ছে আমাদের ফলিত শাখা। এরপর চলো আমরা কিন্তু আমাদের মেইন পড়াশোনায় প্রবেশ করছি। ভৌত জীববিজ্ঞান। এই ভৌত জীববিজ্ঞানে আমরা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দেখো, ভৌত জীববিজ্ঞানের এই শাখায় তোমাদের বইতে টোটাল 11টা শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলো আমরা এবার জানি। দেখো, প্রথমেই বলেছে অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। জীবের অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। অর্থাৎ আমাদের দেহের যে অর্গানসগুলো আছে সেই অর্গানসগুলোর সংশ্লিষ্ট যে আলোচনা সেটা হচ্ছে আমাদের এই শাখার মুখ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিরঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি এবং অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তরঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি বলা হয়। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারে তোমরা যতগুলো টার্মসের সাথে পরিচিত হবে, যতগুলো টার্মস তোমরা পড়বে, সেগুলো অবশ্যই ইংরেজি সহ তোমরা মনে রাখবে এবং মুখস্থ করে ফেলবে। এরপর নেক্সট দেখো কি আছে, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা এবং এটার সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায়ে আরেকটু জানবো। জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এই শাখার আলোচ্য বিষয়। এরপর আসো শারীরবিদ্যা বা ফিজিওলজি। জীবদেহে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। অর্থাৎ এখানে কি বলেছে দেখো, জীবের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, অর্থাৎ জীবদেহে যেই সকল মেকানিজমগুলো, যে সকল প্রক্রিয়াগুলো জৈব রাসায়নিক বা শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো প্রতিনিয়ত হচ্ছে, সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকেই ফিজিওলজি বা শারীরবিদ্যা বলা হয়। যেমন দেখো, শ্বসন অর্থাৎ রেসপিরেশন, এটা কিন্তু মানব দেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। রেচন অর্থাৎ ডাইজেশন। তারপর দেখো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, এটা কিন্তু উদ্ভিদ দেহের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট হিস্টোলজি। জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয়। অর্থাৎ আমরা জানি কি, কতগুলো কোষ যখন একত্রিত হয়ে একই ধরনের কাজ করে তখন তাদেরকে আমরা টিস্যু বলে থাকি। ওই টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়েই কিন্তু আমাদের এই হিস্টোলজি শাখায় আলোচনা করা হয়ে থাকে। এরপর দেখি চলো নেক্সট কি আছে, ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এখানে জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিপুষ্টন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। তো জনন কোষ কি, নিষিক্ত জাইগোটই বা কি, ভ্রূণই বা কি, এই সব কিছু কিন্তু তোমরা পরবর্তী যে চ্যাপ্টার্স গুলো আছে সেখানে আরো বিস্তারিতভাবে জানতে পারবে। তারপর দেখো কি বলেছে, কোষবিদ্যা বা সাইটোলজি। জীবদেহে কোষের গঠন, কার্যাবলী, বিভাজন এই সম্পর্কে যাবতীয় আলোচনা এই শাখার আলোচ্য বিষয়। তো কোষ কাকে বলা হয়? কোষ কিন্তু জীবদেহের মৌলিক একককে কিন্তু কোষ বলা হয়ে থাকে। তো এই কোষের গঠন, কার্যাবলী নিয়েই আমাদের কোষবিদ্যা বা সাইটোলজিতে আলোচনা করা হয়ে থাকে। এরপর নেক্সট দেখো, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জিন ও জীবের বংশগতির ধারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। জিন কি, এটাও পরবর্তীতে তোমরা বিশদভাবে জানতে পারবে। এরপর চলো দেখি কি আছে, বিবর্তন বিদ্যা বা এভুলেশন। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্যসমূহ আলোচনা এ শাখার বিষয়। পৃথিবীতে প্রাণের বিকাশ বলতে কি বুঝিয়েছে দেখো, হাজার হাজার বছর আগে কিন্তু আমাদের পৃথিবী অনেক উত্তপ্ত ছিল, যেটা কিনা প্রাণীর বসবাসের অনুপযোগী ছিল। পরে আস্তে আস্তে এই পৃথিবীটা আমাদের বসবাসের উপযোগী হতে শুরু করে এবং পৃথিবীতে প্রাণের বিকাশ হয়। এরপর দেখো, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ এই শাখার আলোচ্য বিষয়। এরপর নেক্সট কি আছে দেখি, বাস্তুবিদ্যা বা ইকোলজি। এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো এটা। এরপর এন্ডোক্রাইনোলজি। জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা এই শাখার আলোচ্য বিষয়। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এন্ডোক্রাইনোলজিটা, এটা অনেকবার আমাদের বোর্ড প্রশ্নেও এসেছে, সো এটা খুব ভালোভাবে মনে রাখবে। এরপর নেক্সট কি আছে দেখো, জীব ভূগোল। এই শাখায় বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে
আলোচনা করা হয়। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা। তো দেখো এইখানে আমরা ভৌত জীববিজ্ঞানের টোটাল 11টা শাখা জেনেছি এবং এগুলা কিন্তু আমাদের এমসিকিউ যে আসে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, একই সাথে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউতে যেমন ক নাম্বারে চলে আসতে পারে, তেমনি কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর চলো আমরা তাহলে ফলিত জীববিজ্ঞান সম্পর্কে এখন পড়ি। ফলিত জীববিজ্ঞান এই শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তোমাদের বইতে ফলিত জীববিজ্ঞানের টোটাল 17টি শাখা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর চলো নেক্সট দেখি কি আছে। জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। এরপর দেখো জীব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিস্টিক্স, জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ আমাদের কোন পর্বে কোন শ্রেণীতে কয়টি করে জীব আছে, কোন প্রজাতির জীব কয়টি আছে, এই সকল মানে জীবের যে একটা ওভারঅল একটা হিসাব, সেটাই কিন্তু জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। এরপর আসো পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। এখানে পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এখন প্রশ্ন আসবে, পরজীবী জীব কারা? পরজীবী জীব হচ্ছে সে সকল জীব যারা কিনা জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য অন্যের দেহে অবস্থান করে, অর্থাৎ একটা পোষক দেহে তারা অবস্থান করে সেই দেহ থেকেই তারা খাদ্য গ্রহণ করে এবং জীবন ধারণ করে। এই সকল জীবকে আমরা পরজীবী বলে থাকি। এরপর চলো নেক্সট দেখি মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। এখানে মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এরপর কীট তত্ত্ব বা এন্টোমোলজি, কীট পতঙ্গের জীবন, উপকারিতা অপকারিতা, ক্ষয়ক্ষতি দমন, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, এই যে দেখো আমি বলেছিলাম ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিন্তু অণুজীব। ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এরা সবাই হচ্ছে অণুজীব। এরপর দেখো কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, যেখানে কৃষি বিষয়ক বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, মানবদেহ রোগ চিকিৎসা এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে জিন প্রযুক্তি এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। এরপর প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। নেক্সট পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। এরপর আছে সমুদ্র বিজ্ঞান বা মেরিন বায়োলজি, এটা সমুদ্র সম্পর্কিত বিজ্ঞান। এরপর দেখো বন বিজ্ঞান বা ফরেস্ট্রি, যেখানে বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। নেক্সট আছে জীব প্রযুক্তি, যেটা খুবই ইম্পর্টেন্ট, বায়োটেকনোলজি, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। দেখো জিন প্রযুক্তি এবং জীব প্রযুক্তি দুইটা কিন্তু ডিফারেন্ট, এই দুইটাকে মিলিয়ে ফেললে চলবে না এবং ইংলিশ টার্মসটা এর জন্যই তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবে। জিন প্রযুক্তিকে আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জীব প্রযুক্তিকে আমরা বলি বায়োটেকনোলজি। এরপর দেখো ফার্মেসি, ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। নেক্সট আছে বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ, যেটা হচ্ছে বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান। নেক্সট বায়ো ইনফরমেটিক্স, যেখানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। তো এইখানে আমরা ফলিত জীববিজ্ঞানের টোটাল 17টা শাখা সম্পর্কে জানলাম। এটাও বোথ এমসিকিউ এবং সিকিউর জন্য সমভাবে গুরুত্বপূর্ণ। তো এই ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো অবশ্যই তোমরা ইংলিশ টার্মস সহ খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে এবং খাতায় লিখে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখো আজকের ক্লাসে আমি যেই 3টা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে এগুলো নোট রাখতে পারো। আর এই যে বলেছিলাম তোমাদের কিছু প্র্যাকটিস প্রশ্ন দিব, এখানে আমি তোমাদের জন্য 10টি প্র্যাকটিস প্রশ্ন রেখেছি, তোমরা চাইলে এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে দিয়ে যেতে পারো।